বন্ধুরা, বাংলার লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ হলো পাঁচালী বা পাঁচালী গান। মা ঠাকুমাদের মুখে আমরা ছোটবেলা থেকেই এর সুর শুনে আসছি। যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান, কিংবা ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, বিরচিলা পাঁচালী প্রবন্ধে কাশিদাস, কিংবা কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী গাইল অরণ্যকাণ্ডে প্রথম শিকলি। বন্ধুরা, বর্তমানে বাংলার আকাশ বাতাস মুখরিত এই পাঁচালী গানে। এমনকি যে মুহূর্তে আমি যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি, তখনও আমার বাড়ির পাশ দিয়ে টোটো গাড়িতে প্রচার করে চলেছে, শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই পাঁচালী আসলে কি, এর বিশেষত্বই বা কোথায়? চলুন আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক পাঁচালীর পাঁচ কথা। পাঁচালী হলো বাংলা সাহিত্যের একটি প্রাচীন কাব্যরীতি, যা মূলত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্যই ছড়া বা পদ্যের আকারে যে কাহিনী গাওয়া হয় তাকেই মূলত পাঁচালী বলা হয়। মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোও কিন্তু এই পাঁচালীর ঢঙেই রচিত। একটি আদর্শ পাঁচালীর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো যে এর থাকবে একটি সরল ছন্দ। এটি সাধারণত পয়ার বা লাচারি ছন্দে লেখা হয়, যা সাধারণ মানুষের কাছে খুবই সহজবোধ্য হয়ে ওঠে। ২ নম্বর, পৌরাণিক এবং লৌকিক কাহিনীর মিশ্রণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এতে দেবদেবীর গল্পের পাশাপাশি সাধারণ মানুষের জীবন কাহিনী এবং জীবন সংগ্রাম কিন্তু ফুটে ওঠে। ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে আঞ্চলিক প্রভাব। পাঁচালীতে আমরা খেয়াল করে দেখি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আঞ্চলিক প্রভাব বলতে বিভিন্ন অঞ্চলভেদে পাঁচালীর কাহিনী এবং ভাষায় বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বন্ধুরা, এবার আমরা পাঁচালীর যে শাব্দিক অর্থ, পাঁচালী কথাটির যে উৎস, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অনেকের মতে সংস্কৃত পাঞ্চালিকা শব্দ থেকে এই পাঁচালী কথাটি এসেছে। এই পাঞ্চালিকা শব্দের অর্থ পুতুল বা পুতুল নাচ সম্পর্কিত বিষয়। প্রাচীনকালে পুতুল নাচের সময় যে গান গাওয়া হতো তাকে পাঁচালী বলা হতো। কলেজে পড়ার সময় কোনো এক অধ্যাপকের নোটসে পড়েছিলাম, এই সংস্কৃত পাঞ্চালিকা শব্দের অর্থ পদচারণা জড়িত গীত বা পথ চলতে চলতে যে গান গাওয়া হতো তাই হলো পাঁচালী। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পাঁচালীর সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে পাঞ্চাল দেশ সম্পর্কিত এবং পাঁচালী শব্দের মধ্যে যে সম্পর্ক, পাঞ্চাল দেশ এবং পাঁচালীর মধ্যে একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের বিষয়টি কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক। ভাষাবিদ ও সাহিত্য গবেষকদের মতে পাঞ্চাল শব্দ থেকেই মূলত এই নামের উৎপত্তি ঘটেছে। এর পিছনে মূলত যে কারণ, সেটি হচ্ছে ভৌগোলিক সংযোগ। ভৌগোলিক সংযোগ বলতে প্রাচীন ভারতে ১৬টি প্রধান জনপদ ছিল, যাদের আমরা ষোড়শ মহাজনপদ নামে জানি। বন্ধুরা, প্রাচীন ভারতে পাঞ্চাল দেশ ছিল এই ষোড়শ মহাজনপদের একটি উল্লেখযোগ্য সংস্কৃতি ও বিদ্যাবুদ্ধির প্রধান এবং অন্যতম প্রাণকেন্দ্র। মনে করা হয় এই অঞ্চলে এক বিশেষ ধরনের গীতি আখ্যান বা গানের মাধ্যমে গল্প বলার রীতি প্রচলিত ছিল। এই শিল্পকে পাঞ্চালিকা বা পাঁচালী শিল্প হিসেবে বাঙালিরা তাদের বাঙালিয়ানায় গ্রহণ করে নিয়েছেন। পরে এই পাঞ্চালিকা বাংলার জনগণের কাছে পাঁচালী হিসাবে বিশাল পরিচিতি লাভ করে। কেউ কেউ আবার মনে করেন পাঁচ আলি অর্থাৎ পাঁচটি আলি মানে পাঁচটা অঙ্গ। আলি শব্দের অর্থ হলো অঙ্গ। এই পাঁচালীর নাকি পাঁচখানা অঙ্গ রয়েছে। এই অঙ্গগুলির জন্যই এর নাম হয়েছে পাঁচালী। এই অঙ্গগুলির নাম যথাক্রমে হচ্ছে বন্দনা, আত্মপরিচয়, কাহিনী, স্তুতি বা মাহাত্ম্য এবং শেষমেশ হচ্ছে ফলশ্রুতি। এবার এই বিষয়গুলোকে খুব সংক্ষেপে আমি বলছি। বন্দনা, বন্দনা হচ্ছে, এটা হচ্ছে পাঁচালীর শুরু। এখানে কবি বা গায়ক গণেশ, সরস্বতী কিংবা কোনো ইষ্ট দেবতার স্তুতি করেন। এছাড়া গুরুজন ইত্যাদি বা শ্রোতাদের আশীর্বাদ প্রার্থনা করে এই গানটা শুরু করা হয়। এই অংশটা হলো বন্দনা। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে গণেশের বন্দনা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে, বেদান্ত দর্শনে ব্রহ্ম করি যারে ভনে, আনে বলে পুরুষ প্রধান, বিশ্বের পরম গতি হেতু অন্তরায় পাতি, তারে মোর লক্ষ্য পরনাম। অথবা সত্যনারায়ণের পাঁচালীতে দেখা যাচ্ছে যে, প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধি প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। এই গেল বন্দনা। এবার আসি আত্মপরিচয় অংশ। আত্মপরিচয় বা ভণিতা, এই অংশে
কবির যে কাব্য রচনা যিনি করেন তার বংশ এবং বংশবৃত্তান্ত, তার নিজস্ব পরিচয় এবং বংশবৃত্তান্ত, কেন বা কোন দৈব আদেশে এই গ্রন্থ বা পাঁচালী রচনা হয়েছে সেই বিষয়গুলোকে কবি মূলত তুলে ধরেন। যেমন মহাভারতের অনুবাদক কাশিরাম দাস বলছেন যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। কিংবা রামায়ণের বাংলায় অনুবাদ কৃত্তিবাসী রামায়ণে তার পরিচয় তুলে ধরছেন, ফুলিয়ার কৃত্তিবাস গায়ে সুধা ভাণ্ড, রাবণের মজা এতে বিধাতার কাণ্ড ইত্যাদি। এগুলি হলো আত্মপরিচয়। এবারে আসি কাহিনী বা মূল অংশ। এটি পাঁচালীর সব থেকে বড় অংশ। এখানে দেবদেবীর মাহাত্ম্য বা মর্তে আগমন এবং মানুষের সাথে তাদের যে মিথস্ক্রিয়ার গল্প সেটা পদ্যের আকারে বর্ণনা করা হয়। যেমন দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিলা দর্শন। এরপরে স্তুতি অংশ। এখানে এটি কাহিনীর মাঝখানে বা শেষে দেবতার অলৌকিক ক্ষমতার প্রশংসা করা হয়। এর উদ্দেশ্য হলো মূলত শ্রোতাদের মধ্যে যে তাদের ভক্তিভাব সেটাকে তুলে ধরা। যেমন ত্রিগুণা ত্রিভুজা তারা ত্রৈলোক্য তারিণী, ত্রিশক্তি রূপিণী তুমি কুরঙ্গ নয়নী। এরপরে আসছে ফলশ্রুতি। একেবারে এটি পাঁচালীর শেষ অংশ। এখানে বলা হয় যে এই পাঁচালী পাঠ করে বা পাঠ করলে বা শ্রবণ করলে ভক্তের কি কি লাভ হতে পারে বা কি কি ধরনের ধন সম্পদ লাভ হয় সে বিষয়ে এখানে বলা হয়। যেমন যেমন শনির পাঁচালীতে বলা হচ্ছে, শনির পাঁচালী যে বা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। এবারে পাঁচালীর যে বিবর্তন, পাঁচালীর উৎস এবং বিবর্তনের সামান্য ইতিহাস তুলে ধরছি। পাঁচালীর ইতিহাস বাংলা সাহিত্যের বিবর্তনের সাথে মিশে আছে। পাঁচালী প্রাচীন থেকে একেবারে আধুনিক সময়কাল পর্যন্ত বিভিন্ন বিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন প্রাচীনকালে পাঁচালী ছিল মূলত ছোট ছোট ছড়া। তখনকার মানুষ নিজেদের সুখ দুঃখ ও প্রকৃতির শক্তির আরাধনা এই ছোট ছোট কাব্য রচনা করে করত। এরপরে আহ মধ্যযুগে এসে এর রূপ কিছুটা পরিবর্তিত হলো। পাঁচালীর প্রকৃত বিকাশও ঘটলো এই মধ্যযুগে এসে। এই সময় এগুলো কেবল পূজা নয়, বরং সামাজিক বিনোদনের প্রধান মাধ্যম ছিল। কবিরা সুর করে আসর জমিয়ে এগুলি গাইতেন। এরপরে 18-19 শতকের দিকে আরো কিছুটা বিবর্তন ঘটেছে। এই সময় পাঁচালীর আঙ্গিকটা কিছুটা বদলে যাচ্ছে। দাশরথী রায় বা দাশু রায়ের মতো শিল্পীরা পাঁচালীকে নতুন রূপ দান করছেন। তিনি এতে হাস্যরস, সমকালীন সমাজ এবং নানা রাগ রাগিনীর মিশ্রণ ঘটাচ্ছেন, যা সেই সময় দাশু রায়ের পাঁচালী নামে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। আধুনিক যুগে আমরা দেখি যে একেবারে আধুনিক যুগে বর্তমান যুগে পাঁচালীর যে পাঁচালীগুলো দেখি তা মূলত ছোট ছোট ব্রতকথা ভিত্তিক। যেমন লক্ষ্মী পূজা বা সত্যনারায়ণের ব্রতকথা প্রভৃতি। সত্যনারায়ণের পূজায় আমরা ছোট ছোট বইগুলো পড়ি। এগুলির দৈর্ঘ্য ছোট এবং ঘরোয়াভাবে পাঠ করার উপযোগী। এবার বলবো পাঁচালীর গঠন রীতি বা পরিবেশনা নিয়ে কিছু কথা। বন্ধুরা, পাঁচালী স্রেফ কিন্তু পাঠ করার বিষয় নয়, এটি গীত হয়। এর গায়ন রীতির বিশেষত্ব হলো এটি এককভাবে বা দলগতভাবে গাওয়া হয়। গায়ক বা অধিকারী এর মূল অংশটি বলেন এবং দোহারারা তার সাথে সাথে সুর মেলান। বাদ্যযন্ত্র হিসাবে মূলত খোল, করতাল, হারমোনিয়াম ইত্যাদির ব্যবহার দেখা যায়। এর সুর খুব বেশি জটিল হয় না, বরং মনের ভক্তি ও সহজ আবেদনই হলো এর মূল শক্তি। এবার প্রাচীন ও আধুনিক পাঁচালীর সামান্য তুলনা করা যাক। প্রাচীন পাঁচালী বলতে মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোতে, যেমন চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল পাঁচালী ঢঙে রচিত এবং পরিবেশিত হতো। আধুনিক যুগে আমরা যে পাঁচালীগুলোকে পাই মূলত সত্যনারায়ণের পাঁচালী, সেগুলি আকারে অনেক ছোট এবং ঘরোয়াভাবে পাঠ করা হয় এবং পুজোতে ব্যবহৃত হয়। এক নজরে এবার পাঁচালীর কিছু বৈশিষ্ট্য দেখে নেব। আমরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। একটু সামান্য কথা বলবো কিছু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পাঁচালীর প্রধান বৈশিষ্ট্য ধর্মীয় ও লৌকিক কাহিনী। পাঁচালী মূলত দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জন্য লেখা হয়, যেমন লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী। তবে এতে সমকালীন সমাজের মানুষের জীবনের ছবিগুলিও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ছন্দ, এটি সাধারণত পয়ার বা লাচারি ছন্দে লেখা হয়, যা সহজ এবং কানে শুনতে খুবই শ্রুতিমধুর। সুর এবং গায়ন এই রীতি
পাঁচালী স্রেফ পড়ার বিষয় নয়, এটি আগেও বলেছি বন্ধুরা, এটি সুর করে গাওয়ার জন্যই তৈরি। এটি পাঠ করার একটি নির্দিষ্ট লয় বা গতি থাকে। এবারে জানবো কেন এই পাঁচালী গুরুত্বপূর্ণ, বা বাংলার লোক সংস্কৃতিতে এর গুরুত্ব কোথায়। পাঁচালী কেবল শুধুমাত্র ধর্মীয় বিষয়ই নয়, এটি বাংলা ভাষার প্রাচীন রূপ এবং লোকজ ঐতিহ্যের ধারক। পাঁচালী মূলত একটি সাংস্কৃতিক সেতুবন্ধন। এটি সংস্কৃত সাহিত্যের উচ্চ মার্গীয় ধর্মতত্ত্বকে সাধারণ মানুষের কাছে সহজ ও সাবলীল বাংলা ভাষায় পৌঁছে দিয়েছিল। এটি গান, কবিতা ও অভিনয়, এই তিনের এক অপূর্ব সংমিশ্রণ। সাধারণ মানুষের কাছে জটিল ধর্মতত্ত্বকে খুব সহজে গল্পের মাধ্যমে পৌঁছে দেওয়াই ছিল এই পাঁচালীর মূল উদ্দেশ্য। আধুনিক পাঁচালীর রূপ বদলেছে, কিন্তু তার যে আবেদন তা এখনো ফুরায়নি। লক্ষ্মীর পাঁচালী থেকে শুরু করে সত্যনারায়ণের পাঁচালী আমাদের বাঙালি সংস্কৃতির শেকড় মিশে আছে এরই সুরেলা ছন্দে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই তথ্যটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।